শুভ সন্ধ্যা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, সিবিএসসি, আইসিএসসি এবং আইএসসি বোর্ডের শিক্ষার্থীদের আমার অনেক অনেক শুভেচ্ছা, আশীর্বাদ। শুরু করছি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দ্বিতীয় অধ্যায়, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। রিফর্মস, সেলিয়েন্ট ফিচার্স অ্যান্ড অ্যানালিসিস। বিষয়ের নাম নবজাগরণ এবং তার সীমাবদ্ধতা। বিষয়ের নাম ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ এবং সীমাবদ্ধতা। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে অষ্টাদশ শতকের শেষ এবং ঊনবিংশ শতকের প্রথমে আমাদের বাংলায়, বিশেষভাবে কলকাতাকে কেন্দ্র করে একদল শিক্ষিত প্রগতিশীল মানুষ, তারা বাংলার কুসংস্কার, সমাজকে সংস্কার করা এবং বিজ্ঞানের নিরিখে সমাজ পরিবর্তনের যে ডাক দিয়েছিলেন, তাকে আমরা পুনর্জাগরণ বা বাংলার নবজাগরণ নামে অভিহিত করে থাকি। বাংলার যে নবজাগরণ, এই নবজাগরণ বা রেনেসাঁ শব্দটি এসেছে ফরাসি শব্দ রেন স্টেয়ার থেকে। রেন স্টেয়ার শব্দ থেকে ইংরেজিতে রেনেসাঁ শব্দ এসেছে এবং সেই রেনেসাঁ শব্দের ইংরেজি প্রতিশব্দ রিবার্থ, রিজেনারেশন, অর্থাৎ যা ছিল লুপ্তপ্রায় হয়ে গিয়েছিল তাকে আবার নতুন করে ফিরে দেখার চেষ্টা। মূলত আমরা ইতালির ইতিহাসে মেডিচি পরিবারের হাত ধরে যে নবজাগরণ পেয়েছিলাম, সেখানে হারিয়ে যাওয়া গ্রিক, গথিক, রোমান সভ্যতা সংস্কৃতিকে আবার ফিরে আনার চেষ্টা। ঠিক একইভাবে বাংলায় ইংরেজদের শাসন শুরু হওয়ার পর পাশ্চাত্য শিক্ষার আলোকে বাংলার যারা শিক্ষিত মানুষ, রামমোহন এবং ওই সময়কার যারা প্রথিতযশা বাঙালি মনীষী ছিলেন, তারা বাংলার কুসংস্কার দূর করে বিজ্ঞান চেতনার আলোয় সমাজকে পরিশীলিত করবার ডাক দিয়েছিলেন। আমরা নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট, ডিরোজিও এবং তার শিষ্যমণ্ডলীর কথা জানি। এই অধ্যায়কে বলা হয় নবজাগরণ। আদৌ আমাদের বাংলাতে কতটা নবজাগরণ হয়েছিল সেটাই কিন্তু বিচার্য বিষয় এবং সেখান থেকে কিন্তু নবজাগরণের সীমাবদ্ধতা। আসছি নবজাগরণের সীমাবদ্ধতা। প্রথম কথা, বলা যায় যে এই নবজাগরণ ছিল শহর কেন্দ্রিক নবজাগরণ, শহর কেন্দ্রিক এবং শিক্ষিত মানুষের নবজাগরণ। আমরা ঊনবিংশ শতাব্দী জুড়ে বাংলার বুকে যে নবজাগরণ হয়েছে, নব্যবঙ্গ আন্দোলন, ব্রাহ্ম সমাজ আন্দোলন, বিধবা বিবাহ পুনঃপ্রবর্তন আন্দোলন, সতীদাহ বন্ধ বা সতীদাহ নিষিদ্ধ আন্দোলন, এই সমস্ত আন্দোলনের যারা পরিচালক ছিলেন এবং এই আন্দোলনকে যারা নেতৃত্ব দিচ্ছিলেন, তারা সবাই ছিলেন শহর কলকাতায় ইংরেজি শিক্ষিত মানুষ এবং তার সঙ্গে কোনো ধরনের সাধারণ মানুষের চিন্তা ভাবনার কোনো যোগ ছিল না। দ্বিতীয়টি হচ্ছে যে এখানে গণচেতনার অভাব ছিল। তোমরা যদি পুরো ঊনবিংশ শতাব্দীর নবজাগরণটা দেখো, তাহলে সেখানে কোথাও দেখতে পাবে না যে সাধারণ খেটে খাওয়া মানুষের কোনো ধরনের অংশগ্রহণের সুযোগ ছিল, না ছিল মহিলাদের অংশগ্রহণের সেরকম সুযোগ। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমালোচনার বিষয় যে এই আন্দোলন যেরকম শহরকেন্দ্রিক ছিল, শিক্ষিত বুদ্ধিজীবীদের ছিল, ঠিক একইভাবে এটি গণ আন্দোলন বিবর্জিত একটি সংস্কারমুখী প্রয়াস ছিল। তৃতীয়ত হচ্ছে যে এই যে ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ আন্দোলন হয়েছে, এই নবজাগরণ কিন্তু মানুষের
চিন্তা চেতনা যতটা না বিকাশ ঘটিয়েছে, তার থেকে বেশি বিকাশ ঘটিয়েছে আমাদের পাশ্চাত্য শিক্ষার। অর্থাৎ আমি বলতে পারি পাশ্চাত্য শিক্ষা, ইংরেজি জ্ঞান বিজ্ঞান, তাকে বিশেষভাবে তুলে ধরার জন্যই যেন নবজাগরণ এবং পাশ্চাত্য শিক্ষার বিকাশ, এই দিকটা কিন্তু ফুটে উঠেছিল। চতুর্থত বলতে পারি যে এই নবজাগরণের সঙ্গে আমাদের ভারতের এবং বিশেষভাবে বাংলার জনগোষ্ঠীর যে একটা বড় অংশ মুসলিম, সেই মুসলিম মানুষের কোনো ধরনের সংযোগ ছিল না। সংযোগ ছিল না খেটে খাওয়া কৃষক শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ। এবং এই আন্দোলনকে আমরা বলতে পারি পুরোপুরি এক কেন্দ্রিক আন্দোলন। এই আন্দোলন নবজাগরণ সম্পর্কে আমাদের বিশিষ্ট আমলা অশোকবাবু, আমাদের বিশিষ্ট বামপন্থী ঐতিহাসিক সুশোভনচন্দ্র সরকার সমালোচনা করেছেন। বাংলার বুকে কয়েকটি কারখানা হওয়া এবং সেই কারখানা থেকে ভোঁ শব্দ বেরিয়ে আসার মধ্য দিয়ে যদি আমরা ভেবে নিই যে বাংলায় নবজাগরণ হয়েছে, বাংলার নবজাগরণের আলোকে আমরা শিক্ষিত হয়ে আমরা সমাজের বিরাট বড় পরিবর্তন সেই যুগের বিচারে করেছি, বোধহয় কথাটা ঠিক হবে না। আমি বলতে পারি এই নবজাগরণ সম্পর্কে অন্যান্য ঐতিহাসিকের মতো আমার ব্যক্তিগত চিন্তা, এই নবজাগরণকে বলা যায়, উদ্ধৃতির মধ্যেই বলি, দ্য সো কল্ড রেনেসা। দ্য সো কল্ড রেনেসা অর্থাৎ একটা বিশেষ শ্রেণীর ব্যক্তিগত চিন্তা ভাবনাকে প্রতিফলিত করা, এক বিশেষ শ্রেণীর মানুষের চিন্তা ভাবনাকে তুলে ধরার জন্যই এই নবজাগরণ। এবং এই নবজাগরণের পটভূমি এবং এর সেন্টার বলো বা এপিসেন্টার বলো, সেটা কিন্তু কলকাতা। গ্রাম বাংলার সঙ্গে এই নবজাগরণের কোনো সম্পর্ক ছিল না। সুতরাং তোমাদের 4 নম্বরের জন্য একটি প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের, নবজাগরণের সীমাবদ্ধতা আলোচনা করো। তোমরা অন্ততপক্ষে 3 থেকে 4টি যে পয়েন্ট আমি আলোচনা করলাম, এই 3-4টি পয়েন্ট তোমরা ধরে নিতে পারো। আমাদের মাধ্যমিক পরীক্ষায় যে নির্দেশনামা থাকে সেই অনুযায়ী বলা। আশা করি আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রী, তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, কারণ তোমাদের বইয়েতে কিন্তু এইভাবে আলোচনাটি করা নেই। তোমরা একটি হেডিং দেবে, যেমন এটি হচ্ছে শহরকেন্দ্রিক আন্দোলন, তারপরে আলোচনা করবে, ভাষা সহজ রাখবে এবং যে বিষয়ের উপর আলোচনা করতে চাইছো সেই বিষয়ের মধ্যেই হেডিংয়ে রাখা যে টপিক রয়েছে তার সঙ্গে যেন সাযুজ্য থাকে। তোমরা আলোচনা করতে চাইলে রাম, তোমরা সেখানে বলে দিলে রাম জন্মভূমি, এটা যেন না হয়। তোমাদের হেডলাইন বা হেডিংয়ে যে বিষয় থাকবে এবং সেই হেডিংয়ের সঙ্গে সঙ্গতি রেখে তোমাদের আলোচ্য বিষয়বস্তু যেন হয়। তোমরা সবাই ভালো থেকো। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেল তোমাদের জন্যই, তোমাদের কাজে লাগানোর জন্যই। তোমরা এটাকে কাজে লাগালে আমার পরিশ্রম সার্থক বলে মনে করব। সবাই ভালো থেকো। ইউটিউব চ্যানেল ইতিহাসের আলোয়, ইন দ্য লাইট অফ হিস্ট্রি, একে শেয়ার করো, বন্ধুদের কাছে বেশি বেশি করে পৌঁছে দাও, নিজেরা অধ্যয়ন করো। 2বার এই ভিডিওটি শুনলে তোমাদের বিষয়বস্তু মুখস্থ হয়ে যাবে, এইটুকু আশ্বাস তোমাদের দিতে পারি। আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো। শুভরাত্রি। পরের ভিডিওর দিকে নজর রাখো।